where the mind is without fear and the head is held high, where knowledge is free. অষ্টম শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। আজকে চলো আমরা পড়ি কবি জয় গোস্বামীর লেখা মাসি পিসি কবিতা। এবার কবি জয় গোস্বামী সম্পর্কে খুব সংক্ষেপে একটু আলোচনা করে নিই। সাম্প্রতিককালের অন্যতম খ্যাতিমান কবি জয় গোস্বামী। বর্তমানকালের যে সমস্ত কবিরা লিখছেন তাদের মধ্যে জয় গোস্বামীর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। বিশেষ করে সমসাময়িক সমাজের যে অন্যায় অত্যাচার তার বিরুদ্ধে একজন প্রতিবাদী মুখ জয় গোস্বামী। জয় গোস্বামী বাংলা সাহিত্যে নানান ধরনের সাহিত্য রচনা করেছেন। তিনি সাহিত্য একাডেমি পুরস্কার, আনন্দ পুরস্কারে ভূষিত হয়েছেন। তার এই যে কবিতাটা মাসি পিসি, শহর জীবনের যে শ্রমজীবী মহিলারা তাদের দৈনন্দিন জীবনের যন্ত্রণা, তাদের যে লড়াই, তার উপরে ভিত্তি করে রচিত হয়েছে। মাসি পিসি বলতে আমরা আসলে কি বুঝি? মাসি হচ্ছে মায়ের বোনকে আমরা বলে থাকি মাসি, এবং বাবার বোনকে পিসি। সেই অর্থে আমরা বাঙালিরা যখন রাস্তাঘাটে চলি, একটু বেশি বয়স্ক মহিলাদের আমরা কোনো কিছু বলে সম্বোধন করি, হয় মাসি বা পিসি বা ঠাকুমা, কাকিমা, এরকম। কিন্তু এই কবিতায় কবি মাসি এবং পিসি বলতে একটু অন্যরকম অর্থ বুঝিয়েছেন। আমরা যেমন রূপকথার ছড়া দেখি যে ঘুম পাড়ানি মাসি পিসির কথা আমরা জানি, খোকা ঘুমোলো পাড়া জুড়োলো বর্গি এলো দেশে, বা এরকম খোকার চোখে ঘুম পাড়িয়ে দেওয়ার জন্য আমরা মাসি পিসিকে ছড়ার মাধ্যমে বা লোককবিতার মাধ্যমে আহ্বান করি। সেই মাসি পিসি এখানে শহুরে যে শ্রমজীবী মানুষ যারা বাড়িতে বাড়িতে কাজ করেন বা বাজারে সবজি বিক্রি করেন বা অন্যান্য এরকম পেশার সঙ্গে জড়িত, সেই মহিলাদেরকে আমরা কাউকে মাসি অথবা কাউকে পিসি বলে সম্বোধন করি। এবারে কবিতাটা আমি পড়ছি, একটু তোমরা শোনো। ফুল ছুঁয়ে যায় চোখের পাতায়, জল ছুঁয়ে যায় ঠোঁটে, ঘুম পাড়ানি মাসি পিসি রাত থাকতে ওঠে। শুকতারাটি ছাদের ধারে, চাঁদ থামে তাল গাছে, ঘুম পাড়ানি মাসি পিসি ছাড়া কাপড় কাচে। পুরো কবিতাটা পড়ানোর পরে আমি ব্যাখ্যা করে দিচ্ছি। দু এক ফোঁটা শিশির তাকায় ঘাসের থেকে ঘাসে, ঘুম পাড়ানি মাসি পিসি ট্রেন ধরতে আসে। ঘুম পাড়ানি মাসি পিসির মস্ত পরিবার, অনেকগুলো পেট বাড়িতে এক মুঠো রোজগার। ঘুম পাড়ানি মাসি পিসির পুটলা পুটলি কোথায়, রেল বাজারের হোম গার্ডরা 7
ঝামেলা জোটায়, শাল মাহিনার হিসাব তো নেই, জ্যৈষ্ঠী কি বৈশাখ, মাসি পিসির কোলে কাখে চালের বস্তা থাক। শতবর্ষ এগিয়ে আসে, শতবর্ষ যায়, চাল তোলো গো মাসি পিসি, লাল গোলাপ বনগায়। এই ছোট্ট একটি কবিতা অন্তমেল বা অন্তানুপ্রাসে একটি সুন্দর ছন্দে লেখা। তো এবার কবিতার লাইন বাই লাইন আমরা যদি ব্যাখ্যা করি তাহলে দেখো, তো এই প্রসঙ্গে আর একটা কথা বলিনি, যে কোনো কবিতা বিভিন্ন ধরনের অর্থ প্রকাশ করে। একটা কবিতা একজন যেভাবে ব্যাখ্যা করবেন, অন্যজনের কাছে তার ব্যাখ্যা কিন্তু ভিন্নভাবে হতে পারে। এই কবিতার প্রথম লাইনটা রয়েছে কি, ফুল ছুঁয়ে যায় চোখের পাতায়, জল ছুঁয়ে যায় ঠোঁটে। অর্থাৎ আমরা যখন ভোরবেলা বা রাত্রিবেলায় ঘুমিয়ে থাকি, হয়তো আমাদের চোখের নানা রকম স্বপ্ন থাকে, স্বপ্ন ভাসে। সেই স্বপ্নে কখনো ফুল আসে, কখনো নদী আসে, কখনো প্রকৃতি আসে, কখনো প্রেম আসে, কখনো যন্ত্রণা। হয়তো সেই যারা ঘুম পাড়ানি মাসি পিসি যাদের কবি আহ্বান করেছেন বা বলেছেন এখানে, তাদের চোখে তখনও ফুলের স্বপ্ন থাকে। আবার জল ছুঁয়ে যায় ঠোঁটে, হয়তো অগাধ গভীর ঘুমে তারা আচ্ছন্ন, ঠোঁটের কোল গড়িয়ে জল পড়ে যায়। ঠিক তেমনি সময়ে, এইরকম গভীর সময়ে তাদেরও হতে পারে, বা অন্য মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন ভোরবেলায়, সেই সময় তাদেরকে ঘুম থেকে উঠতে হয়। ঘুম পাড়ানি মাসি পিসি রাত থাকতে ওঠে, অর্থাৎ বেশি বেলা করে ঘুম থেকে ওঠার মতো শৌখিনতা তাদের জীবনে তারা দেখাতে পারেন না। শুকতারাটি ছাদের ধারে, চাঁদ থামে তাল গাছে। শুকতারা, শুকতারার অপর নাম হচ্ছে সন্ধ্যা তারা। এই তারাটি বিকেলবেলা পূর্ব আকাশে দেখা যায় এবং ভোরবেলা পশ্চিম আকাশে দেখা যায়। এই যে শুকতারা, হয়তো কবির বাড়ির ছাদ ঘেঁষে যখন সে হেলে পড়ে, বা তাল গাছের আড়াল দিয়ে চাঁদ নিচে নেমে আসে, ঠিক সেই সময়ে ঘুম পাড়ানি মাসি পিসি যারা, তাদেরকে যে বাড়িতে কাজ করে সেই বাড়ির অন্য পরিবারের সদস্যদের ছাড়া কাপড় কাচতে হয়। আবার ভোরবেলা উঠে তাদের নিজের ছাড়া কাপড়ও কাচার প্রয়োজন হয়। দু এক ফোঁটা শিশির তাকায় ঘাসের থেকে ঘাসে। ভোরবেলা শিশির পড়ে। শিশির কি? আমরা জানি কুয়াশার যে ঘনীভূত রূপ, সেটাকে বলা হয় শিশির। মূলত ভোরবেলায় বা সকালবেলায় তোমরা দেখবে ঘাসের ডগায় জলের বিন্দু জমা হয়ে থাকে। সেই যে জলবিন্দুগুলি, সেই বিন্দুগুলি কি, একটি বিন্দু যেন আরেকটি ঘাসের বিন্দুর দিকে তাকিয়ে থাকে। এই যে ভোরবেলায় যখন ঘাসের ডগার উপর কুয়াশা পড়ে বা কুয়াশাগুলো ঘনীভূত হয়ে যায় শিশির রূপে, সেই ভোরবেলায় এই শীতের মধ্যে বা প্রাকৃতিক একটা প্রতিকূল অবস্থার মধ্যেও ঘুম পাড়ানি মাসি পিসিদের কিন্তু ট্রেন ধরবার জন্য তাদের এগিয়ে যেতে হয়। অর্থাৎ তাদের জীবন আর পাঁচজন সচ্ছল মধ্যবিত্ত বা উচ্চবিত্ত পরিবারের মানুষের মতো নয়। তাদেরকে অত্যন্ত লড়াই করে দৈনিক উপার্জন করে তাদের পেট চালাতে হয়, বা বাড়ির অন্যান্য সদস্যদেরকে তাদেরকে বাঁচিয়ে রাখতে হয়। ঘুম পাড়ানি মাসি পিসির মস্ত পরিবার, খুব সুন্দর লাইন দেখো। ঘুম পাড়ানি মাসি পিসির মস্ত পরিবার, অনেকগুলো পেট বাড়িতে এক মুঠো রোজগার। অনেকগুলো পেট বলতে বাড়িতে সদস্য সংখ্যা অনেক, তাদের প্রত্যেককে বা প্রত্যেকের খাবার জোগানের ব্যবস্থা করতে হয় এই মধ্যবিত্ত নিম্নবিত্ত মহিলাটিকে, যাদেরকে আমরা ঘুম পাড়ানি মাসি পিসি বলছি। সাধারণত দরিদ্র, অসচেতন, অশিক্ষিত পরিবারগুলোতে দেখবে বাড়ির সদস্য সংখ্যা বেশি এবং তাদের উপার্জনের ক্ষমতাও অত্যন্ত কম। তাই কবি বলেছেন যে
ঘুমপাড়ানি মাসি পিসির মস্ত পরিবার, অর্থাৎ তাদের পরিবার বড়, সেই সঙ্গে তাদের উপার্জনের লোক কম, তাদের পেট ভরানোর জন্য বেশি লোক অপেক্ষা করে থাকে। এক মুঠো রোজগার, অর্থাৎ অত্যন্ত সামান্য মুষ্টিমেয় যে রোজগার, তা দিয়েই তাদের দৈনিক জীবন ধারণ করতে হয়। ঘুমপাড়ানি মাসি পিসির পোটলাপুটলি কোথায়? রেল বাজারের হোম গার্ডরা সাত ঝামেলা জোটায়। এই যে শ্রমজীবী মহিলারা যারা ভোরবেলায় বা রাত থাকতে উঠে ট্রেনে করে বা বাসে করে শহরে কাজ করতে যায় উচ্চবিত্ত মধ্যবিত্ত পরিবারের মানুষের বাড়িতে, অথবা তারা বাজারে নানা রকম মালপত্র নিয়ে যায় বিক্রি করবার জন্য, তাদের পোটলা থাকে বা ব্যাগ থাকে, বস্তা থাকে, এইগুলো তারা যে বিভিন্ন জায়গায় হয়তো কখনো রেলে রাখে, রেলগাড়ির উপরে রাখে, কখনো বাজারের যেখানে রাখে সেইখানে গার্ড বা পুলিশ তারা এসে ঝামেলা করে যে এটা এখানে কেন রাখা হয়েছে। তাই তাদেরকে প্রশ্ন করা হয় যে তোমার পোটলাপুটলিগুলো এখানে কেন রাখা হয়েছে। তারা নানা রকম ঝামেলা পাকায় এবং সেই ঝামেলা পাকিয়ে অত্যন্ত দরিদ্র এই সমস্ত মানুষের কাছ থেকেও কী করে গার্ডেরা বা পুলিশেরা কিন্তু জোর করে অর্থ উপার্জন করে। এটাও একটা সমাজের অত্যন্ত নিষ্ঠুর এবং পৈশাচিক দিক বলে আমরা মনে করি। শাল মাহিনার হিসেব তো নেই, জ্যৈষ্ঠী কি বৈশাখ। শাল মাহিনার হিসেব তো নেই, জ্যৈষ্ঠী কি বৈশাখ। মাসি পিসির কোলে কাখে চালের বস্তা থাক। এই যে মহিলারা যারা মাসি পিসি, এরা কি করছে? সারা বছর ধরে কোন বছর, কোন সাল, কোন মাস, কি বার, এই সমস্ত দিনক্ষণ সময় দেখবার সুযোগ কিন্তু তাদের জীবনে থাকে না। তাদের প্রতিনিয়ত সারা বছর পরিশ্রম করে তাদের কাজ করে যেতে হয়। তারা হাড় ভাঙা খাটুনির মধ্য দিয়ে তীব্র শীত পার করেন, প্রচণ্ড গ্রীষ্মের মধ্য দিয়ে তারা কাজ করে যান। হয়তো ভয়ানক বৃষ্টি পড়ছে, তার মধ্য দিয়েও তাদের কাজ করে যেতে হয়। ঝড় উঠেছে, কাজ করে যেতে হয়। ভয়ানক কুয়াশার চারদিকে দৃশ্যমানতা শূন্য হয়ে গিয়েছে, তার মধ্য দিয়েও তাদের কাজ করে যেতে হয়। অর্থাৎ প্রাকৃতিক যত বিপর্যয়ই হোক না কেন, কোনো উৎসবের দিন হোক, আমোদের দিন হোক, এই সমস্ত বিচার তারা করতে পারে না। কারণ শরীরে পরিশ্রম না করলে তারা নিজেরা যেমন খেতে পারে না, সেই সঙ্গে তাদের বাড়িতে আরও যারা রয়েছে, অনেকগুলি যে পেট রয়েছে, তাদের খাবারের জোগাড় করাও কিন্তু তাদের পক্ষে অসুবিধা হয়। তাই বৈশাখ মাস বা জ্যৈষ্ঠী মাস, জ্যৈষ্ঠী বলতে এখানে জ্যৈষ্ঠ মাসকে বলা হয়েছে, এই সমস্ত হিসেবের কিন্তু কোনো নির্দিষ্ট বিষয় থাকে না। সমস্ত মাসব্যাপী, সমস্ত বছরব্যাপী এবং যুগের পর যুগ ধরে এইভাবে চলছে। এই সমস্ত শ্রমজীবী মানুষ তারা লড়াই করে চলেছে দুমুঠো অন্ন সংস্থানের জন্য। এদের সারা বছরই তাদের কোলে কাখে চালের বস্তা বা এরকম অন্যান্য মালপত্র থাকে। শেষ দুটো লাইন কি বলেছে দেখো, শতবর্ষ এগিয়ে আসে, শতবর্ষ যায়। শতবর্ষ 100 বছরের যে সমষ্টি, সেঞ্চুরি। শতবর্ষ এগিয়ে আসে, শতবর্ষ যায়। চাল তোলে গো মাসি পিসি, লাল গোলা বনগায়। এটা মূলত শহর কলকাতা কেন্দ্রিক একটি ছবি কবি এখানে আমাদের তুলে ধরেছেন। তোমরা যারা কলকাতা শহরের অভিজ্ঞতা রেখেছো, দু একজন বা নিয়েছো, তারা জানো যে শিয়ালদহ স্টেশন থেকে বনগাঁর দিকে যাওয়ার একটা স্টেশন রয়েছে, বনগাঁ যাওয়ার কিছু ট্রেন রয়েছে এবং সেই সঙ্গে লালগোলা বলে মুর্শিদাবাদে একটা স্টেশন রয়েছে। এই
শিয়ালদহ থেকে লালগোলা এবং শিয়ালদহ থেকে বনগাঁ আসবার যে ট্রেনগুলো, সেই ট্রেনে এই রকম প্রচুর শ্রমজীবী মানুষ, বিশেষ করে শ্রমজীবী মহিলারা ওঠেন এবং নিত্য ব্যস্ততা তাদের জীবনে দেখতে পাওয়া যায়। অসম্ভব ভিড় হয় এই ট্রেন দুটোতে। কলকাতার যদি সবচেয়ে বেশি ভিড়বহুল ট্রেন চলে সেটা হচ্ছে বনগাঁ লাইন বা বনগাঁ লোকাল বলা হয়, আর অপরদিকে একটু দূরের ট্রেন সেটা হচ্ছে লালগোলা। এই লালগোলা এবং বনগাঁ এটা কিন্তু দুটো স্টেশনের নাম। এই দুটো স্টেশন চাল তোলো গো মাসি পিসি লালগোলা বনগাঁয়। এবার স্টেশনে চাল তোলা তা কিন্তু নয়, অর্থাৎ বনগাঁগামী যে ট্রেন এবং লালগোলাগামী যে ট্রেন চলছে দিনের পর দিন, সেখানে এই ঘুমপাড়ানি মাসি পিসি অর্থাৎ সমাজের যে মহিলাদের কথা বলা হয়েছে, শ্রমজীবী মহিলা, তারা কিন্তু এই দুটো ট্রেনে প্রচুর পরিমাণে ভিড় করেন। শুধু এই দুটো ট্রেনে নয়, আরও অন্যান্য যে ট্রেন রয়েছে সেখানেও রয়েছে, কিন্তু কবি এই কবিতায় সেই শুধু লালগোলা এবং বনগাঁ এই দুটো প্রাসঙ্গিকভাবে এনেছেন। তো এইভাবে বছরের পর বছরই শুধু নয়, 100 বছর পেরিয়ে যায়, তারপরেও 100 বছর পেরোতে থাকবে, কিন্তু তাদের এই যে দৈনন্দিন জীবনাচরণ, তাদের দৈনন্দিন যে কাজ, এটা কিন্তু চলতেই থাকবে। এবং কবি তাদের সেই আহ্বানই করেছেন যে আপনারাই এটা করতে থাকুন, সমাজকে আপনারা এগিয়ে নিয়ে চলুন, পরিবারকে এগিয়ে নিয়ে চলুন। আরেকটা বড় সমস্যা যে এই যে সমস্ত পরিবারের মহিলাদের কথা বলা হয়েছে, তাদের পরিবারের অধিকাংশ পুরুষেরাই কিন্তু কর্মবিমুখ। অনেক ক্ষেত্রে কর্মবিমুখই শুধু নয়, তারা কেউ মদ্যপ, নেশাখোর, যার ফলে তাদের পরিবারের শান্তি বিঘ্নিত হয়, তাদের উপার্জন বিঘ্নিত হয়। ফলে সেই সমস্ত মহিলাদেরই কিন্তু এই কাজগুলো বছরের পর বছর করে যেতে হয়। তো এই হচ্ছে মূলত কবিতাটার বিষয়বস্তু। এবার দেখো, আমরা এখানে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা করছি। প্রথমে রয়েছে জয় গোস্বামীর লেখা দুটো কবিতার বইয়ের নাম লেখো। জয় গোস্বামীর দুটো কবিতার বই, ভূতম ভগবান, ঘুমিয়েছ ঝাউপাতা, এছাড়া যারা বৃষ্টিতে ভিজেছিল, পাগলি, তোর সঙ্গে, একাধিক কবিতার বইয়ের নাম বললাম। জয় গোস্বামীর লেখা একটি উপন্যাসের নাম সেই সব শেয়ালেরা, সুড়ঙ্গ, এগুলো বলতে পারো। 2 নম্বর বলেছে অনেকগুলো পেট বাড়িতে। পেট এর আভিধানিক অর্থ কি? অর্থাৎ অভিধান খুঁজলে আমরা পেটের কি অর্থ পাব? পেট এর আভিধানিক অর্থ হচ্ছে উদর। পেটের আভিধানিক অর্থ হচ্ছে উদর। সাত ঝামেলা জোটায়। এখানে সাত শব্দটির ব্যবহারের কারণ কি? সাত শব্দটি ব্যবহারের কারণ হচ্ছে একাধিক, 7-5 অর্থাৎ নানান। এই মাসি পিসিরা যখন চাল বা অন্যান্য মালপত্র নিয়ে যায় বাজারে, হোমগার্ড বা রেলের গার্ড যারা থাকে তারা নানা রকম ঝামেলা পাকায়, তাই সাত শব্দটি এখানে নানা রকম অর্থে প্রযুক্ত হয়েছে। মাহিনা কবিতায় মাহিনা কবিতাটি কি অর্থে ব্যবহৃত? মাহিনা শব্দটি মাস অর্থে ব্যবহৃত। শব্দটির অন্য কোনো অর্থ তোমার জানা আছে? আমি মাহিনা লিখে দিচ্ছি, দেখো। মাহিনা এখানে মাস, আবার আরেকটা হচ্ছে মাহিনা হচ্ছে বেতন, অর্থাৎ এক মাসের বেতনকে বলা হয়, এক মাসের বেতনকে বলা হয় মাহিনা। আবার মাহিনা শব্দের অর্থ মাসও হতে পারে, অর্থাৎ 30 দিনে যে এক মাস। কোন শব্দ থেকে এবং কি করে যষ্টি শব্দটি এসেছে? যষ্টি শব্দ এসেছে জ্যৈষ্ঠ থেকে। জ্যৈষ্ঠ একটি মাস, তোমরা জানো বাংলাতে 12টি মাস, বৈশাখ, জ্যৈষ্ঠ,
আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ। এই জ্যৈষ্ঠ থেকে এসেছে জ্যৈষ্ঠ, তা থেকে জ্যৈষ্ঠী। এটা আমাদের কথ্য বাংলায় জ্যৈষ্ঠী, এটা অভিশ্রুতির একটা উদাহরণ। নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো। শুকতারাটি ছাদের ধারে, চাঁদ থামে তাল গাছে। এই পংক্তিটি মাধ্যমে দিনের কোন সময়ের কথা বলা হয়েছে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। অর্থাৎ শুকতারাটি ছাদের ধারে, চাঁদ থামে তাল গাছে। দেখো, শুকতারা এবং চাঁদ, শুকতারা ধ্রুবতারা বা সন্ধ্যা তারার অপর নাম। এটা হেলে পড়েছে এবং এই কবিতায় আমরা দেখতে পাচ্ছি যে ভোরবেলায় বা রাত থাকতে মাসি পিসি উঠছে, অর্থাৎ এটা দিনের শুরু বা রাত্রির শেষ, ভোরের কথা বলা হয়েছে। দু এক ফোঁটা শিশির তাকায় ঘাসের থেকে ঘাসে। এই পংক্তিটিতে যে ছবি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। দু এক ফোঁটা শিশির তাকায়। শিশির কি? আমি একটু আগেই বলেছি যে শীতের দিনে ভোরবেলায় চারিদিকে যে কুয়াশা পড়ে, সেই কুয়াশাগুলো ঘনীভূত হয়ে যে ঘাসের ডগা বা অন্যান্য কিছুর উপরে পড়ে, সেগুলো হচ্ছে কুয়াশা, শিশির। এটি মূলত শীতকালের ভোরবেলার বর্ণনা দেওয়া হয়েছে, যখন চারিদিকে কুয়াশা আচ্ছন্ন থাকে, আবার সেই কুয়াশা জমে গিয়ে কি হয়? শিশিরে পরিণত হয়, সেগুলো ঘাসে জমতে থাকে। একটা খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্যের বর্ণনা কবি এই লাইনের মধ্য দিয়ে তুলে ধরেছেন। মাস মাহিনার হিসেব তো নেই। মাস মাহিনার হিসেব নেই কেন? যারা সমাজের অবহেলিত, শোষিত, বঞ্চিত মানুষ, যাদেরকে প্রতিদিন দুবেলা খাবারের জন্য উদয়াস্ত পরিশ্রম করতে হয়, তাদের কাজ করবার জন্য দিন বা পক্ষ বা মাস বা সাল বছরের হিসেব রাখলে চলে না। তাদের দিনের পর দিন কাজ করে যেতে হয়, তাই তাদের জীবনে সাল মাহিনের হিসেব রাখা সম্ভব নয়। 4 নম্বর দেখো, 4-1, শতবর্ষ এগিয়ে আসে শতবর্ষ যায়। এই পংক্তিটির মধ্য দিয়ে কবি কি বলতে চেয়েছেন আলোচনা করো। শতবর্ষ এগিয়ে আসে শতবর্ষ যায়, অর্থাৎ শ্রমজীবী যে মহিলারা যারা কাজ করেন মানুষের বাড়িতে, বা যারা ট্রেনে বাসে চড়ে ভোরবেলায় মালপত্র নিয়ে যান, তাদের জীবনটা এরকমই লড়াইয়ের। যুগের পর যুগ, বছরের পর বছর তারা চলতেই থাকেন তাদের কাজকে কেন্দ্র করে। এই কাজ না করলে তাদের জীবনে দুমুঠো ভাতের জোগাড় করা অসম্ভব। তাই মাস মাহিনের হিসেব ছাড়িয়ে শতবর্ষ পার করেও তারা কাজ করে যান। এখানে এই প্রসঙ্গেই শতবর্ষর বিষয়টি উল্লেখ করেছেন। মাসি পিসি কবিতায় এই মাসি পিসি কারা? মাসি পিসি কবিতায় মাসি পিসি হচ্ছে সমাজের সেই সমস্ত মানুষ, বিশেষ করে মহিলারা, যারা অন্য সমস্ত বাড়িতে আয়ার কাজ করেন, বা যারা ট্রেনে করে মালপত্র নিয়ে এসে শহরে বিক্রি করেন, যারা প্রত্যেক দিনের কায়িক পরিশ্রম করে তাদের দৈনন্দিন রুজির ব্যবস্থা করেন। তাদের জীবনের কোন ছবি এই কবিতায় খুঁজে পাওয়া যায়? তাদের জীবন অত্যন্ত কঠোর, সংগ্রামময়, এটা আমরা বুঝতে পারছি। প্রতিদিন ভোরবেলায় তাদেরকে ঘুম থেকে উঠে ছাড়া কাপড় কাচতে হয়। যখন ভোরবেলা কুয়াশা
বা শিশির ঘাসের থেকে ঘাসে থাকে, ছাদদের পাশ দিয়ে শুকতারা ডুবে যায়, তাল গাছের আড়াল দিয়ে চাঁদ গড়িয়ে পড়ে, সেই ভোরে উঠে তাদের শহরমুখী হতে হয়। তাদের পরিবারের সদস্য সংখ্যা অত্যন্ত বেশি, কিন্তু তাদের উপার্জন অত্যন্ত কম। এছাড়া তারা যে কাজকর্ম করেন সেই কাজকর্মে নানা রকম প্রশাসনিক, বিশেষ করে পুলিশেরা, রেল পুলিশ, হোমগার্ড, তারা ঝামেলা তৈরি করে, কোথায় তারা মালপত্র রাখছে ইত্যাদি। এইভাবে এছাড়া আরেকটা বিষয় যে সারা বছর তারা লালগোলা এবং বনগাঁ লোকাল যে ট্রেন রয়েছে সেখানে তারা চালের বস্তা নিয়ে চলাফেরা করেন, অন্যান্য মালপত্র নিয়ে চলাফেরা করেন। এইরকম একটা সংগ্রাম মুখর জীবনের ছবি আমরা এই কবিতায় মাসি পিসির দেখতে পাচ্ছি। মাসি পিসি কবিতায় এই মাসি পিসিদের মতো আর কাদের কথা তুমি বলতে পারো যাদের ট্রেনের উপর নির্ভর করে জীবিকা অর্জন করতে হয়? দেখো, এই মাসি পিসি অর্থাৎ সমাজের যে শ্রমজীবী মহিলারা রয়েছেন তাদের ছাড়াও ট্রেনে আমরা কি দেখি? এক শ্রেণীর ফেরিওয়ালা অর্থাৎ হকার, তারাও কিন্তু প্রতিদিন সেই নানা রকম জিনিসপত্র ফেরি করে, বিশেষ করে কেউ নিত্য নূতন রুমাল, কলম, বর্তমানে স্যানিটাইজার, মাস্ক, এছাড়া নানা রকম খাদ্য সামগ্রী বিক্রি করে ফেরিওয়ালারাও কিন্তু প্রতিদিনের তাদের জীবনযাপন করে থাকেন, উপার্জন করে থাকেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ওরা কাজ করে কবিতাটি তুমি পড়ে নাও। মাসি পিসির কবিতার সঙ্গে ওরা কাজ করে কবিতার কোনো সাদৃশ্য তোমার চোখে পড়লে তা আলোচনা করো। রবীন্দ্রনাথ ঠাকুরের ওরা কাজ করে কবিতাটাও একটি অত্যন্ত উল্লেখযোগ্য কবিতা। এই কবিতাতেও দেখিয়েছেন যে সমাজের শ্রমজীবী সাধারণ মানুষ যারা যুগের পর যুগ কাজ করে চলে, ওরা কাজ করে নগরে বন্দরে, ওরা মাঠে মাঠে পাকা ধান কাটে। এই যে যে শ্রমজীবী মানুষের কথা, ওখানেও এক শ্রেণীর শ্রমজীবী মানুষের বর্ণনা আমরা পাই, যেখানে যুগের পর যুগ তারা কাজ করে চলে। আর এখানে একটি নির্দিষ্ট সম্প্রদায়, বিশেষ করে কিছু মহিলাদের কথা বলা হয়েছে। তো ওখানে সাধারণ শ্রমজীবী মানুষের কথা বলা হয়েছে, আর এখানে কিছু নির্দিষ্ট শহর বা শহরতলির কিছু মহিলাদের কথা বলা হয়েছে যারা প্রতিদিন শহরে যায়, কাজ করে। ফলে দুটো কবিতার মধ্যে একটা সামঞ্জস্য রয়েছে। তোমরা পারলে পড়ে নিও, কবিতাটাও খুব সুন্দর। রবীন্দ্রনাথ ঠাকুরের ওরা কাজ করে। এবার আমরা নিচে নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন করব। ফুল ছুঁয়ে যায় চোখের পাতায়, জল ছুঁয়ে যায় ঠোঁটে। এটা আমি একটু লিখে দিচ্ছি, দেখো। ফুল ছুঁয়ে যায় চোখের পাতায়, জল ছুঁয়ে যায় ঠোঁটে। এটা জটিল বাক্য করতে বলেছে, তাহলে কিভাবে? যখন
চোখের পাতায় ফুল ছুঁয়ে যায় তখন জল ছুঁয়ে যায় ঠোঁটে। করতে পারো, যখন চোখের পাতায় ফুল ছুঁয়ে যায় তখন জল ছুঁয়ে যায় ঠোঁটে। 2 নম্বর, ঘুম পাড়ানি মাসি পিসি রাত থাকতে ওঠে। ঘুম পাড়ানি মাসি পিসি রাত থাকতে ওঠে। যখন রাত থাকে তখন ঘুম পাড়ানি মাসি পিসি ওঠে। আবার এটা অন্যভাবেও করতে পারো, যারা ঘুম পাড়ানি মাসি পিসি তারা রাত থাকতে ওঠে। এভাবেও আমরা লিখতে পারি যে ঘুম পাড়ানি মাসি পিসি রাত থাকতে ওঠে, যখন রাত থাকে তখন ঘুম পাড়ানি মাসি পিসি ওঠে, এভাবে। অথবা যারা ঘুম পাড়ানি মাসি পিসি তারা রাত থাকতে ওঠে, এভাবেও আমরা লিখতে পারি। লাস্ট যে প্রশ্ন 5-এর 3 দেখো, অনেকগুলো পেট বাড়িতে এক মুঠো রোজগার। রোজগার মানে উপার্জন। এটা শুধু মাঝখানে একটা কমা, মাঝখানে একটা কিন্তু লাগিয়ে দিলে এটা হয়ে যাবে। অনেকগুলো পেট বাড়িতে কিন্তু এক মুঠো রোজগার, এইভাবে লিখে দিলেই হয়ে যাবে। আবার তোমরা গদ্যরূপ আকারেও লিখতে পারো যে বাড়িতে
অনেকগুলো পেট, বাড়িতে অনেকগুলো পেট, কিন্তু রোজগার এক মুঠো। সেভাবে লিখলেও হবে আর এইভাবে লিখলেও হবে। ঠিক আছে, আজ তাহলে আমরা মাসি পিসি কবিতাটি শেষ করলাম। তোমরা বাড়িতে অবশ্যই একটু পড়াশোনা করে আরও ভালো করে জানবার চেষ্টা করবে, আর সকলে সুস্থ থাকবে, বাড়ি থেকে কেউ বেরোবে না। ঠিক আছে, আজ এখানে শেষ করছি। ভালো থেকো সকলে।